আমি সাঁওতালদের দিচ্ছি। কেন মেসেজটা দিচ্ছি? সাঁওতাল ভাষার জন্য আন্দোলন করেছে। সাঁওতাল যেখানে জন্মায় সে সাঁওতালি ভাষায় কথা বলবে। মাহাতো তুমি মহারাষ্ট্রে জন্মালে মারাঠি বলে, বেঙ্গলে বাংলা বলে, উড়িষ্যাতে উড়িয়া বলে, বিহারে হিন্দি বলে। ওদের নির্দিষ্ট মাতৃভাষা নেই। যে কুরবানি ভাষা বলছে সেটাই এক্সটিংক্ট হয়ে গেছে এবং সেটাকে কুরবানি ভাষাকে আলাদা ভাষার মর্যাদা দেওয়া হয়নি। দ্যাট ইজ এ কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ দ্য ডিস্ট্রাক্টেড ফর্ম অফ বেঙ্গলি। তাই তো আমরা বলতে পারছি না, আমরা যে নেতারা বলতে পারছি না, আমাদের নেতারা বলতে পারছেন কেন? আপনি জনগণকে যদি ফিডব্যাক না দিতে পারেন, জনগণ কিন্তু বুঝবে আমাদের ওরা কতটা ঠকাচ্ছে। সেটা যদি তুলে না বলতে পারি তাহলে সে নেতৃত্ব। সেই জন্য আমি বলছি এইগুলো আমাদের বলতে হবে। এই যে ইউসিসি নিয়ে আমরা এত জোর করছি, ইউসিসি কিসের জন্য? ইউসিসি কাজ করছে কিসে? ম্যারেজ, ডিভোর্স, অ্যাডপশন, সাকসেশন অফ প্রপার্টি, ইনহেরিটেন্স, এই যে বিষয় যেগুলো ধর্মীয় বিধিনিষেধের মাধ্যমে যেগুলো পরিচালিত হয়, সেই জায়গাতে এরা হাত দিতে চাইছে। অভিন্ন দেওয়ানি আইন, তাহলে প্রত্যেকটা মানুষের জাতিসত্তা ধ্বংস হবে। এবার এটাকে আমরা যদি বোঝার চেষ্টা করি, আমরা যারা নেতৃত্ব বিচার করছিলেন, এটাকে যদি আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিতে না পারি তাহলে আমাদের লোকরা কিছুই বুঝবে না। এই যে সংবিধানে পরিষ্কার লেখা আছে, ইউসিসিটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে আছে। সেটা সংবিধানে 36 ধারা থেকে 52 ধারার মধ্যে আছে। এই ইউসিসিটা 44 আর্টিকেলে আছে। আর ধর্ম সেটা 25 থেকে 28 আর্টিকেলে আছে। আর্টিকেল 25, 26, 27 and 28। এবার দেখুন ইউসিসিতে বলছে it will deal with marriage, divorce, adoption, তারপরে সাকসেশন অফ প্রপার্টি অ্যান্ড ইনহেরিটেন্স। আর এগুলো সব ধর্মের মাধ্যমে তো ঠিক হবে। ম্যারেজটা একটা ধর্মীয় অনুষ্ঠান, ডিভোর্সও তাই, সব কিছুই তাই। যে আমরা এই যে নিজস্ব যেটা নারীত্বতার বিষয়ে যেটা বলে থাকি, সে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে একটা নবজাতকে শিশু নারীকে শেষাংশ দিতে দেওয়া হয়, তারপরে যেটা ধর্মীয় ব্যাপারে সে আছে। তাহলে এইগুলোকে সব নেগলেক্ট করা হচ্ছে বা অবজ্ঞা করে একদম যারা ধর্মান্তরিত হচ্ছে। তা এই বিষয়গুলো আমরা বলতে পারছি না। ফলে হচ্ছে কি, আমরা সরকারের কাছে আমাদের বক্তব্যটা তুলে ধরতে পারছি না। মাহাতোরা কেন এসটি হতে পারে না, এইটা যুক্তি আমরা সাজাতে পারছি না। এবার যে নিজে ধর্ম ত্যাগ করবে সেও কিন্তু প্রকৃতপক্ষে আদিবাসী আর থাকবে না। কেন না? আমাদের অনেক খ্রিস্টান বন্ধুরা আছে, তারা আহত হবে না আমি জানি, কিন্তু এটা ফ্যাক্ট, সেটা বুঝতে হবে। যেই ধর্মান্তরিত হল সে জায়গা যাওয়া ছেড়ে দিল, যদি সে ধর্মাল হয় বা মৌজা হয়, তার সাকাশ সে যাচ্ছে একদম, তাকে চালিয়ে যেতে হচ্ছে, তার ছেলেটির নামটা পাল্টাতে হচ্ছে, তার সামাজিক নিয়ম রীতিনীতি সব বাদতে হচ্ছে, তাকে ওই ধর্মের পথে হাঁটতে হচ্ছে। তাহলে শুধু তার হাঁসদা, হেমব্র, মুর্মু বা ওরাও বা ক্যারকেটা বা ডিপি এই পদবী ছাড়া তার কাছে আর কোনো কিছুই আদিবাসী সত্তার অবশিষ্ট থাকলো না। তাহলে সে কী করে হতে পারে আদিবাসী? এবং এটাই অনেক করে কোর্টে রায় খায় এসে গেছে। এখন গভর্নমেন্ট আদিবাসীদের আর্থিক দুরবস্থা দেখে ধর্মান্তরিত আদিবাসীদেরকে এখন এই মর্যাদাটা দিচ্ছে, কিন্তু কতদিন থাকবে সেটা আমরা গ্যারান্টি দিতে পারি না। এসসিদের যেমন দেওয়া হয় না, শিডিউল কাস্টরা ইমিডিয়েট আফটার কনভার্সন ফ্রম উইথ ওন রিলিজিয়ন দে উইল লুজ দেয়ার শিডিউল কাস্ট স্ট্যাটাস। তাই এসসিদের যদি সেটা যে আপনি নাকি বলতে পারেন, তাহলে এটা নিয়েও আমরা লড়াই করবো। আজকে মৌমিতা দাঁড়াক বা কি মহাতো দাঁড়াক, আমরা এই ধর্মের ব্যাপারটা না নিয়ে ওদেরকে আটকাতেই পারবো না। তা ওদেরকে আটকাতে করতে গেলে আমাকে ধর্মকে হাতিয়ার করতে হবে। একটা ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখে তার সন্তান নিয়ে। যে কোনো ম্যারেজে যখন রেজিস্টার হয়, লেখা যায় সার্টিফিকেটে, ম্যারেজ ইজ সোলেমনাইজড অ্যাকর্ডিং টু হিন্দু
আমি লড়াই করবো। তাহলে মমিতা সরেন যখন বিয়ে করেছে এখানে, সে মমিতা সরেন এসটি হিসেবে চাকরি পেল, সব পেল, কিন্তু যে এসটি হলো মাহাতো বিয়ে করলো, তার ছেলেরা কিন্তু তার কাজে পাবে না। যেখানে পিতৃতান্ত্রিক দেশে মায়ের সার্নেমটা ছেলেরা পায় না, মেয়েরা পায় না, সন্তানরা, তো এখানে তার সন্তান করতে পারছে না, চাকরিটা পেল। কিন্তু সে যদি ইলেকশনে কন্টেস্ট করে তখন আদিবাসীরা বঞ্চিত হচ্ছে। সেই জন্য ঝাড়খণ্ডে এই ধরনের আদিবাসীদের এগেনস্টে লড়াই হয়েছে, কেসও হয়েছে। আমি এই মুহূর্তে সেগুলো হাতে আনিনি, তবে ওগুলো আছে যে যারা কনভার্টেড ট্রাইবের, সে ছেলে হোক মেয়ে হোক, যারা ধর্ম পরিবর্তন করেছে কিংবা আদিবাসীকে বিয়ে করেছে, তাদেরকে ইলেকশনে কন্টেস্ট করতে বাধা দেওয়া হয়েছে এবং কোর্টে কোনো কোনো জায়গায় সেই সংগঠন জিতে হচ্ছে যে একজন আদিবাসী ছেলে আদিবাসীকে বিয়ে করলো, সে ছেলে হোক মেয়ে। এবার বিরাসনে যখন কন্টেস্ট করলো এবং জিতে গেল, এবার অঞ্চল প্রধান বা পঞ্চায়েত সমিতির সভাপতি বা জেলা সভাপতি বা এমএলএ সে হলো, সে তখন তার চার ভাইদের দেখবে, আদিবাসীকে সে দেখবে না। এই কারণে ওখানে ওই লড়াইটা এসেছে। আমাদেরকে লড়াইটা ওই জায়গায় নিয়ে যেতে হবে যে ধর্মটাও পরিবর্তন করবো, এটা আমি সুবিধার হিসেবে হিন্দু হিসেবে কাউন্ট করবো, আমার সুবিধা নেওয়ার সময় এসটি তাস খেলবো, এটা হতে পারে না। এটা আমাদের নেতৃত্বকে জোর লড়াই করতে হবে এবং আমরা যারা এখানে আছি সমস্ত খাঁটি রক্তের আদিবাসী হব বলে আমি মনে করি। কারণ আমরা ট্রাইবেল, হোয়াট ইজ দ্যাট ট্রাইবেল? ট্রাইবেল ইজ ডিরাইভড ফ্রম ল্যাটিন ট্রাইবাস। ট্রাইবাস শব্দ থেকে ট্রাইবেল কথাটা এসেছে। আর ট্রাইবাসের মানেটা হচ্ছে যাদের পূর্বপুরুষরা এক রকমের মানুষ, those who are the descendants of common ancestors। পরিষ্কার এগুলো লেখা আছে, আপনারা ডিকশনারিতে খুঁজে যেতে পারেন আর ডেফিনেশনটাও পেয়ে যাবেন। তাহলে সেই ট্রাইবাস কথা, তার মানে এই যে সাইলেন্স টু কন্ট্যাক্ট যেটা বলছি ওটাই এসে যাচ্ছে। মানে আমরা ইন্টারকাস্ট আমাদের ম্যানেজ হয় না, কারণ ইন্টারকাস্ট ম্যানেজ হলে ব্লাড টাইমস হয়ে যাচ্ছে। ফলে আমাদের যেখানে আজকে দেখা যাচ্ছে ভারতবর্ষের সব থেকে প্রাচীন মানুষ হচ্ছে আদিবাসীরা, অস্ট্রো এশিয়াটিক লিঙ্গুইস্টিক গ্রুপটা। এটা কোনো ভাষাবিদ বলছে না, এটা বিজ্ঞানীরা পরীক্ষা করে সেটা প্রমাণ করে দিয়েছে। হু আর দ্য আর্লিয়েস্ট সিটিজেন অফ ইন্ডিয়ান পেনিনসুলা। ওখানে সে 60,000 বছর পূর্বে ফসিলের ডিএনএ টেস্ট করে আর বর্তমান যুগের অস্ট্রো এশিয়াটিক ভাষাভাষীর মানুষের ডিএনএ টেস্ট করে মিলিয়ে রেখেছে এরাই ভারতবর্ষের আদিকালের বাসিন্দা। তো এটা ব্লাড অ্যাসিমিলেশন হলে সেটা কিন্তু হতো না, কিন্তু এখন যারা ইন্টারকাস্ট ম্যারেজে যাচ্ছে, ভেরি সুন আফটার 2 or 3 generations their body will be assimilated and they will lose their tribal status forever। তো আমরা যেটা আজকে আন্দোলনের জন্য যাচ্ছি, যেটা হলো ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ান, রিচুয়ালস অ্যান্ড কালচার। এই সাঁওতাল বাড়িতে গেলে ঝুঁকির জল দিয়ে যে এটা এই কমিউনিটির একটা নিজস্ব কথা। বিয়ে হলে দুই গ্রামের মঙ্গল মিলে সেখানে ঠিকঠাক করে, সে মনের মানুষের মধ্যে সেটা আছে। কিন্তু সব থেকে বড় সংখ্যা আদিবাসী ভিল আর গোল, সারা বাংলাদেশে ইতিমধ্যে আছে। ওরা বলছে মাত্র 30% গোল, 30% ভিল নিজের মাতৃভাষা। আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে অনেক আদিবাসী তাদের মাতৃভাষাটা ভুলে গেছে। এবার সেই জিনিসটা এই মাতৃভাষা ভুলে যাওয়ার কারণে মা তারা ঘুমানি তুলে ধরার চেষ্টা করছে। ওরা সাঁওতালদের বা অন্যান্য আদিবাসীদের বাদ্যযন্ত্র নিয়ে বেসুরো বেতার সব ধুমধাম করে বাজাচ্ছে। ওটা নাচ, তাল, নাচমাত্রা। সরকার যেটা দেখাচ্ছে আমরা আদিবাসী, হঠাৎ ওরা হুল পাখি বাঁচতে শুরু করলো, প্রমাণ করতে হবে আমরা আদিবাসী। এই যে জিনিসগুলো হচ্ছে এবং ইতিহাসকে ওরা বিকৃত করেছে, আমরা সবই জানি। এবার সেটা তো বারবার বলতে হবে, ফ্লেক্স করে পাঠে প্রকাশ করতে হবে, কাগজে প্রকাশ করতে হবে যে আমরা ভালো করেই জানি রঘুনাথ সিং ভূমি ক্রীড়া 1830 থেকে 1832 মধ্যে উনি আন্দোলন করেছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন। তাকে মাহাতো বানিয়ে ওই যে আমাদের বাড়ির কাছাকাছি লালগড়ের একটা ব্রিজ হয়েছে, এক পাশে রঘুনাথ মাহাতো বসে দিচ্ছে। এবার ভূমিকরা আপত্তি করেছে, তার ব্রিজের উল্টো দিকে রঘুনাথ সিংকে বসে দিচ্ছে। এই যে সরকার কিরকমভাবে
ওখানে দেখান, কারণ সিআরআইতে অফিসিয়ালি রিপোর্ট না হলে গভর্নমেন্ট কিছু করতেই পারবে না, মুখ্যমন্ত্রী বললেও কেউ এসটি হবে না। সেটা সিআরআই তাদের রিসার্চ ফাইন্ডিংস অনুযায়ী এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে প্রাইভেট রিসার্চ ইনস্টিটিউট যে ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছে অ্যাজ পার অ্যাডভাইস অফ দ্য ঠিক না হওয়া তোরা কোনো এসটি হতে পারবে না। তাহলে রিসার্চ স্কলারদের রিসার্চ করার জন্য আমরা বারবার ফিরে যাব। আমরা ওখানে 5-7 জন কেন 5,000 লোক নিয়ে যাবো, ঢুকবে হয়তো 5-7 জন কথা বলতে, বাকিরা ওখানে ট্রাফিক জ্যাম করবে। কারণ আমরা ভালো করে বুঝেছি, আপনি যদি ট্রাফিক জ্যাম না করতে পারেন, আপনি যদি সরকারের জনজীবনকে স্তব্ধ না করতে পারেন, আপনার আন্দোলন বলে অনেক করেন। কাজে গভর্নমেন্ট আমাদের এটা প্রভাব করছে যে রাজনৈতিক দল যত বেশি জনগণের অসুবিধা করতে পারে তারা তত বেশি সাফল্য পাচ্ছে। তা আমরা আন্দোলন যদি করি, আমরা যদি সিআরআই ওখানে ঘেরার জন্য আমরা জনগণকে বলবো না যে 200 আসুন 500 আসুন, আমরা যতজন পারেন আসুন, আমরা এই কথা বলতে যাবো। আর গতবার আমরা ডেট দিয়েছিলাম, ওরা ডেট দিল না, ইচ্ছে করে দিল না। কিন্তু থানা থেকে আমাকে ফোন করে বলছে যে আপনাদের তো কালকে আছে, কালকে আপনারা যাচ্ছেন। আমি আমার তো জানাই যে আমাদের একটু খবর আছে। তারপরে ব্যাপারটা এই জানালো, সিআরআই আমাদের অফিসিয়ালি কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, কিন্তু মহাজনের দেয়। তো এবার আমরা একটা ডেট ঠিক করবো, আজকে আমরা ডেট ঠিক করবো। ভোট ঘটনার সাথে বা ভোটের সাথে এর কোনো সম্পর্ক নেই, আমরা যে কোনো দিন যেতে পারি। ভোটের আগে যে কোনো দিন আমরা সিআরআইয়ের আমরা কেউ কিছু দিতে যাবো, 1000 লোক দিয়ে যাবো, বেশি দিয়ে যাবো, আমরা উল্লেখ তো করবো না, আমরা বলবো আমরা এটা করতে যাচ্ছি। এবার ঝামেলা হতে হবে, আমরা তো এটা করতে যাচ্ছি। সরকার তখনই বুঝবে আমরা এই বিষয়টা কতটা সিরিয়াস দিচ্ছি। এবার মাহাতো ভোট দেখার জন্য, ভোট পাওয়ার জন্য ওরা যে এতটা নিচে নামতে পারে, আমরা তো আমাদের জেনে আমরা তাদের সেটা করবো, জেনে হওয়ার জন্য আমরা ফার্স্ট কথায় ওটা করবো। এবং বারবার বলছি যেটা সাংবাদিক সম্মেলন প্রত্যেকটা জায়গায় আমরা করবো, ইনক্লুডিং ক্যালকাটা প্রেস ক্লাব। কারণটা কি, আপনি প্রেস ক্লাবকে জানিয়ে বা প্রেস কনফারেন্স করলে খবর কাগজে উঠুক বা না উঠুক, সেটা অফিসিয়ালি গভর্নমেন্টের কাছে নোটিশ হয়ে যাচ্ছে। Interpretation of press conference is nothing but an official communication made to the government by the agitating organization. আমরা যারা এখানে বিক্ষোভ জানাচ্ছি, আমাদের অফিসিয়াল কমিউনিকেশন হচ্ছে থ্রু প্রেস কনফারেন্স। আমাদের অনেক বন্ধু বলে আমরা একটা প্রেস কনফারেন্স করলাম, কোথাও খাওয়া লিখবো না, আর একটা লিখবো না, দাবি করে না। হোয়াট ম্যাটার্স ইজ দ্যাট গভর্নমেন্ট is well understood and well informed that these communities are fighting for this cause, and they have made it public through press conference. আমরা জনসমক্ষে বিষয়টা তুলে ধরলাম, আমরা প্রেস কনফারেন্সে না। এবার বিক্রি হয়ে যাওয়া প্রেস যদি না ছাপায়, এটা আমাদের দায়িত্ব নয়, কিন্তু আইবি, এসপি, আদার ইন্টেলিজেন্স of government department, they are collecting our press release. আমাদের প্রেস বিজ্ঞপ্তিগুলো ওরা নিয়ে যাওয়া, মুখ্যমন্ত্রীকে যেগুলো দিচ্ছি এমনি এমনি। আমি বারবার সাঁওতাল কথাটা বলবো, সাঁওতাল আজকে এই ছিল হয়েছে ভারতবর্ষ স্বাধীনতার ৫৫ বছর পর, কিন্তু তার ধারাবাহিকভাবে যে আন্দোলনটা করেছি আমরা, কোনোদিন কোনো কারণে ওরা দেয়নি। এমনকি যে এই ছিল সেটা খুব ছোটো করে দিয়েছে, অন্যান্য কিছুতে হলে বড় বড় করে দেয়। সামান্য একটা ক্রিকেটার কোথায় একটা ছোট্ট ক্যাচ নিয়েছে, তার বিশাল ছবি দিয়ে দেয়। আর একটা লক্ষ কাছে আন্দোলন করছে, সেগুলো তো ওরা লেখে না। খালি এটা আমরা পরিচিত, ওরা সাংবাদিকদের একটা নীতি দিচ্ছে। আমি যা দেখতে চাই আমি তাই দেখি, আমি যা জানতে চাই তাই দেখি, আর যেটা দেখতে চাই না, মানতে চাই সেটা আমি লিখব না। কাজে এই নীতি যখন প্রেস চলছে, সেখানে আমাদের যে ইউটিউবার্সগুলো আছে আমরা তাদেরকে জানাই। এখন আজকে আমরা আমাদের ইউটিউবার্সদের মতো ইনভাইট করি, কারণ আমাদের তো মিডিয়া সে অর্থে নেই, কাজে প্রচারটাও করতে হবে, আন্দোলনটাও। এখন যেদিন আমি বলছি, এখানে লম্বা ভাষণ না দিয়ে আমি একটু বলছি, আমাদের প্রত্যেক আদিবাসী অন্তত সাঁওতালদেরটাও রটে গেছে, মুন্ডা, ওরাও, অন্যান্য যেগুলো এখন বেরিয়ে আছে যে আদিবাসীর ভাষা, সেই ভাষাতে শিক্ষার জন্য আন্দোলনের জন্য দাবি করবো, সেই ভাষার সরকারি স্বীকৃতির জন্য আন্দোলন করবো, ওটা একটা। আরেকটা আমাদের ধর্মীয় রীতিনীতি, যেমন সাঁওতালদের কেন জাহের দিচ্ছে, জাহের খান মাঝিদার কেন গভর্নমেন্ট দেখে যেটা দিতে হবে না, আমাদের
গুরু নির্দেশ সেটা মানতে হবে, তখন কিন্তু কোনো রাজনীতিবিদের কথা কেউ শুনবে না। তাহলে আমাদের আদিবাসী ভাই নিজস্ব সামাজিক রীতি নীতি রক্ষা করার জন্য যদি আপনারা এটা বলেন, কি অসুবিধা আছে? কারণ এখনো যারা অন্যভাবে চলে গেছে আদিবাসীরা, এসটিদের এখনো তাড়ানো হচ্ছে না, গভর্নমেন্ট এখনো রাখছে। সুতরাং থাকা তো অসুবিধা নেই। তাই বলে আমাদের খ্রিস্টান বন্ধু ব্যথা পাবে বলে আমি সত্যি কথাটা বলবো না, এই সত্যের অবলম্বন করাচ্ছি। আমি তো এই খ্রিস্টানদের স্কুলে পড়াশোনা করেছি, আমি অনেক বন্ধু আমার আছে, কিন্তু সত্যি কথা আমার খ্রিস্টান বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে যে না এই কথা আন্দোলন করা দরকার। কারণ আদিবাসী জাতি সত্তা, এই যে হাঁসটা এখন মজবুত করছে কোথায়? এটা তো আমাদের ধর্ম হবে, খালি ধর্ম হবে, এটা মানান গুরু করে দেওয়া না। এবার ওরা মানান গুরুকে শয়তান বলে গান গান করেছে, কিন্তু যে গান করছে যে মানান গুরু দেওয়া উপাধিটা মানে সাবজেক্টটাই করছে। যারা ধর্মান্তরিত হচ্ছে তারা যে আমরা ক্যালকাটা কীর্তি ওরা মুন্ডা যে কীর্তি এবং আমাদের সঙ্গে আছে টাইটেলগুলো আছে, এটা যদি বাদ দেয় শুধুমাত্র খ্রিস্টানদের দিয়ে এসে হিসেবে গণনা করাই হয়। যারা আমার ধর্মকে ছেড়ে চলে যাবে টোটালটা ছেড়ে দিন না, এই বিষয়টা হচ্ছে। কাজে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ বাঁচাবার জন্য আমরা আন্দোলন করবো, রিলিজিয়ান বাঁচাবার জন্য আন্দোলন করবো, রিচুয়াল বা আমাদের রীতি আছে সেগুলো আমরা করবো এবং আমাদের কালচারটা নিয়ে কালচার করবো। এটা সাংগঠনিক কাজ। এবার প্রতিবাদ করার জন্য যেটা বলছি, এবারে আমরা তো কনভেনার বন্ধুরা যারা আছে 46 জন সংগঠনের 46 জন পদাধিকারীরা যদি আমরা একসঙ্গে বসে ঠিক করি এই আসন্ন লোকসভা নির্বাচনে আমরা যদি গভর্নমেন্টকে প্রেসার দেওয়ার জন্য আদিবাসীরা যদি একটা ক্যান্ডিডেট ওখানে নামায়, কি অসুবিধা হতে পারে? অসুবিধা কিছু নেই। আমরা যদি বলি মাহাতোরা কেন দেখেছি, ওরা জানে একটা মাহাতো নাম করে ভোটে দাঁড়ালেও ওরা ভোট কিনতে পারবে না, এমপি হতে পারবে না, কিন্তু যেটা হতে পারবে সেটা হচ্ছে ভোট কাটতে পারবে। এবার যেই ভোট কাটতে মাহাতোদের ভোট, তাতে যে সরকার ভাবছে বা যে দল ভাবছে আমি জিতে যাবো, সেই হিসেবটা উন্নয়ন করতে পারে। সেই ভয়ে ওদেরকে বেশি তোলা দিচ্ছে, গভর্নমেন্ট ওদের গুরুত্ব দিচ্ছে। এবার আদিবাসীরা যে আমরা আমাদের কেন্দ্রে ঠিক করি, এবার আমরা বলবো যে আমাদের এই জিনিসটা দাবিটা না মানলে আমরা আমাদের কেন্দ্রের ভোট দেবো, তার মানে আপনার কেন্দ্রকে আমরা ভোট দিচ্ছি না। দেখবেন তখন রাজনৈতিক দল দৌড়ে আসবে আমাদের কাছে। এই জন্য এটা হচ্ছে তাকে খেলা। আমরা তো ভোটে জেতার জন্য করছি না, আমাদের আদিবাসীদের জাতিসত্তা রক্ষার জন্য আমরা ভোটে দৌড়তে যাচ্ছি। দরকার হলে আমরা নির্দোষ হয়ে যেতে পারি, দরকার হলে আমরা কোনো রাজনৈতিক দল যারা আদিবাসীদের নিয়ে লড়াই করছে, কারণ আমরা যতটুকু জানি আদিবাসীদের স্বার্থ নিয়ে লড়াই করার রাজনৈতিক দল একটা দুটো ছাড়া নেই ভারতবর্ষে। সব কটা রাজনৈতিক দল তাদের আলাদা রাজনৈতিক স্বার্থ নিয়ে লড়াই করছে। না হলে আদিবাসীদের এত পুরোপুরি চাকরি চুরি হয়ে গেল। এই যে 1 লাখ 2 লাখ 3 লাখ করে চাকরি চলে যাচ্ছে, স্কুল টিচার কর্পোরেশনের চাকরি, প্রতি 1 লাখ চাকরি চুরি হলে সেখানে 6,000 আদিবাসীদের চাকরি, যেহেতু 6% রিজার্ভ। তাই এইভাবে কত চাকরি চলে গেছে। তো এই বিষয় নিয়ে বলতে হবে। আর সাঁওতাল ভাইদের বলবো, সাঁওতালি ভাষায় শিক্ষা শুরু করার জন্য আমরা আন্দোলন করলাম, স্কুলও পড়ালাম, সব কিছু হলো, কিন্তু একটা সাঁওতাল মিডিয়াম স্কুলে পার্মানেন্ট শিক্ষক দেওয়া হচ্ছে না। যেখানে 6জন টিচার দরকার, একজনকে দিয়েছে, বাকি প্যারা টিচার বাকিটাও দিচ্ছে। স্থায়ী কোনো বোর্ড নেই। কাজে ওটা বই ছাপা হবে, ওটা সাঁওতাল মিডিয়াম স্কুল আছে, কে সেটা দেখতে কেউ নেই। কাজে আদিবাসী সাঁওতালরাও যেহেতু আদিবাসী, এই বিষয়টাকেও আমরা রাখবো। কারণ প্রত্যেকটা আদিবাসী স্বার্থ আমাদের দেখতে হবে। এবার বড় গাছে সব থেকে আগে ঝড়টা লাগে। সাঁওতালরা যেখানে আমাদের পশ্চিমবঙ্গের যে স্ট্রাকচার আছে আদিবাসীদের মধ্যে মেজরিটি, ওরা প্রায় 60% মনে হচ্ছে সাঁওতাল। তো কাজে সাঁওতালদের কেন্দ্র করে আলাদাভাবে গভর্নমেন্টকে ভাবতেই হয়। এবার সাঁওতাল মানে ভাবে না। আমরা যদি লেকচারের সামান্য 8-10 লাখ লেকচারের জন্য যে পরিমাণ টাকা রাজ্য সরকার স্যাংশন করেছে, তাদের 3-4 গুণ হওয়া সত্ত্বেও সাঁওতালদের জন্য সেটা করে না। একবার সাঁওতালি একাডেমিতে 1 কোটি টাকা তখনকার সাঁওতালি একাডেমির সভাপতি দিয়েছিল, সেটা ফলাও করে প্রচার করলো, উদাহরণ হাতে 1 কোটি টাকা
করছে না, এই দালালিটা আমাদের একটু দেখতে হবে। সেই জন্য আমি বলছি এখানটায় আমরা ল্যাঙ্গুয়েজ বাঁচাবার জন্য আন্দোলন, ধর্ম বাঁচাবার জন্য আন্দোলন, রিচুয়াল কালচার এগুলো নিয়ে। এবার ল্যাঙ্গুয়েজটা এই শিডিউলের সাথে রিলেটেড, রিলিজিয়ান বা আর্টিকেল 25, 26, 27 এর সাথে রিলেটেড, এবং রিলেটেড হচ্ছে ইউসিসির সঙ্গে, সিআরআইয়ের সাথে সেটা লড়াই করতে হবে। এবার যারা নন এসসি তাদের ভোটে আমরা অপোজ করব। এবার আমরা দুর্নীতি আলোচনা করেছিলাম, একটা নির্বাচনী ইস্তেহারের মতো কিছু আমরা করব, তারপর সেটা লিখে দিয়েছিলাম, কিন্তু এটা এত লম্বা এখানে করে শোনানো যাবে না। আমি ভাবছি আমাদের যারা কনভেনার্স যারা আছে ওদের মধ্যে সমস্ত করে ঠিকঠাক করে আপনাদের সামনে আমরা করব। ওটা প্রায় 8 পাতার মতো হয়েছে হাতে লেখা, কাজে ছোটো হবে, এটা আরও ডিসাইড করতে হবে, কারণ একটা মাথা থেকে বেরিয়েছিল সবার সাথে এটা মানে আলোচনা করলে সংযোজন বিয়োজনটা হবে। কারণ আমি প্রথমে দেখেছিলাম মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি, সেটা যখন আমার 7-8 পৃষ্ঠা লেখা হয়েছে তখন আমাদের রামদাসবাবু বলল আর বিক্রমবাবু বলছে খোলা চিঠি আর ইস্তাহার, খোলা চিঠি লেখার পরে ইস্তাহারের কথাটা আমরা আলোচনা করেছি। আমাদের গভর্নমেন্টে সেটা প্রস্তাব দিয়েছিল এবং সবাই সেটা সমর্থন করেছিল। আমরা দেখছি ইস্তাহারের মতো করতে হবে, মানে এই লোকসভা নির্বাচনে ইস্তাহারটা এরকম বয়ান হবে, আমরা আদিবাসীরা কি চাইছি সেই বিষয়গুলোই তুলে ধরবো। আমাদের অবস্থান সেটাকে ক্লিয়ার করলে পরে আমরা সরকারের কাছে একটা স্ট্রং একটা মেসেজ দিতে পারবো। এই জন্য আমি বলছি ভোটে আদিবাসীদের পক্ষ থেকে কোনো ক্যান্ডিডেটকে দাঁড় করানো হয়, সেটা রাজনৈতিক দল থেকে দাঁড় করানো হলে যারা আদিবাসীদের সাথে লড়াই করছে যে কোনো রাজনৈতিক দলকে চয়েস করতে হবে। অন্যথায় ইউনাইটেড ফোরাম থেকেই কোনো একটা ক্যান্ডিডেট ঠিক করতে হবে। এবং আমার হিসেবে আমি দেখছি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, তারপরে নাগরাকাটা লোকসভা কেন্দ্র, এই দুটো হচ্ছে এসটিদের রিজার্ভ। আর উত্তরবঙ্গের আর এটা আমাদের পুরুলিয়া। তারপরে এর উপরে আমরা বিক্রমবাবুরা আমরা হিসাব করেছি 4 থেকে 5টাতে আদিবাসী অধ্যুষিত এলাকা অনেক বেশি আছে। সেসব জায়গায় উত্তর মালদাতে এগুলোতে দেখা যাচ্ছে আদিবাসী ভোটে একটা ক্যান্ডিডেট নিজের ক্যান্ডিডেট না জিতলেও অন্য জেতা ক্যান্ডিডেটকে সে হারাতে পারে, ভোটটা ওইভাবে পোলারাইজ হতে পারে। তা সেই বিষয়গুলো আমরা এই কারণেই করবো, সরকারকে আমরা দাবি দিতে চাই। কারণ আমরা ওরা ভাবছি আদিবাসী লোকের জেতা এত লক্ষ লক্ষ আসুক না মিটিংয়ে, আমার ভোটের রেজাল্ট যাতে পাল্টাতে পারবে না এইটা মুখ্যমন্ত্রী জানেন। সেই জন্যে এই যে যারা দেখা করতে আমাদের মাঝে ডাকছে মুখ্যমন্ত্রী জানেনকে, তাদের সাথে কতটা করে কথা বলতে আমরা জানি না, কারণ সেটা প্রকাশ্যে সেগুলো উনি প্রেস ব্রিফও দেন না। উনি নিজে যদি বলতেন যে হ্যাঁ আমি আদিবাসীর সাথে এই কথা বলছি, এই বার্তা দিয়েছিল না, আপনি সেটা করেন না। তো এই জন্যে আমি বলছি সরকারকে প্রেসারে রাখতে হলে রুলিং গভর্নমেন্টকে, রুলিং পার্টিকে আমাদের এই গোটা নীতি ঠিক করতেই হবে। এবং আমাদের সংবিধানটা কয়েক তুলে তুলে আমরা ওখানে ইস্তাহারে আমরা সেটা লিখব, কোন কারণে কোনটা ধ্বংস হচ্ছে। ইউসিসির জন্য আমাদের ধর্মীয় অধিকার ধ্বংস হচ্ছে, ফরেস্ট রাইট অ্যাক্ট সেটাকে ইমপ্লিমেন্ট না করে ফরেস্ট অ্যাক্ট এনেছে আমাদেরকে ভূমিহীন করার জন্য। ছোটনাথ প্রেগন্যান্সি অ্যাক্টকে দুর্বল করা হয়েছে, সন্তান প্রেগন্যান্সি অ্যাক্টকে দুর্বল করা হয়েছে। আদিবাসীরা অআদিবাসী হয়ে আদিবাসীরা নেয়, অআদিবাসীরা নিচ্ছে নানা বাহানায়। তো এই ধরনের বিষয়গুলো আমরা এখানে তুলে ধরবো। সেই জন্য আমি বলছি ইস্তাহারটা আমরা অবশ্যই বার করবো এবং যতটা সম্ভব তাড়াতাড়ি সেটা সবাইকে বলে শোনাতে পারলে একদিন ওই ইস্তাহারের জন্য হয়তো আমাদের বসতে হবে। আমরা কী লিখেছি সেটা আমাদের সাধারণ সদস্যদের কী সাজেশন হতে পারে সেগুলো দেওয়ার দরকার আছে। সেই জন্য আমি বলবো লোকসভা ইলেকশন নিয়েও আমাদের একটু ভেবে দেখার দরকার আছে। এছাড়া আর উদ্দেশ্যে কম নেই, আমাদের আন্দোলনটা যেটা আমরা বলছি জেলায় জেলায় বড় জমায়েত ছোটো জমায়েত আমাদের করে যেতেই হবে এবং লিফলেট বেশি করে ছাড়তে হবে এবং প্রত্যেকটা ইস্যুতে দরকার এক একটা লিফলেটে এক একটা ইস্যু থাকবে বা একটা লিফলেটে পাতারি লিফলেট হবে, সেখানে যতগুলো ইস্যু সংরক্ষিত আপনারা দিতে পারেন
সেগুলো আমরা ছড়াতে থাকবো এবং মাহাতো কর্মীদের ইস্যুটাকে বিশেষ গুরুত্ব সহকারে আমরা প্রচার করবো এবং ওরা সরকারকে যেমন প্রতারণা করছে সেই জন্য আমি বলছি আমাদের একটু থাকতে হবে। আমরা যারা আদিবাসীর স্বার্থ রক্ষার জন্য লড়াই করছি, আমাদেরকে ভারতের সংবিধান অনুযায়ী কী কী আমাদের অধিকার দেওয়া হয়েছে সেই অধিকারটাকেও আমরা ভালো করে পড়ে নেব, সেইভাবে প্রচারটা আমরা চালাবো। সেই জন্য আমি বলছি আমাদের ইউনাইটেড ফোরামের ইস্তাহার বা ম্যানিফেস্টো অফ ইউথ এরকম করে আমরা সেটাকে বার করতে পারি 2024 লোকসভা নির্বাচন উপলক্ষে। অন্যথায় গভর্নমেন্টকে আমরা কোনোভাবে চাপে যেতে পারবো না। এই যে সুজা প্রকল্প, তারপরে আপনার ডেল্টা পাঞ্জাবি প্রকল্প, এগুলোকেও আমরা আটকাবার জন্য ফিফথ শিডিউলের কথাটা অবশ্যই তুলে ধরবো। যে অন্যান্য আদিবাসী অধ্যুষিত রাজ্যে ফিফথ শিডিউল চালু হয়েছে, কিন্তু রহস্যজনকভাবে পশ্চিমবঙ্গে আদিবাসী অধ্যুষিত এলাকায় কিন্তু ফিফথ শিডিউল চালু হয়। অথচ এখানেও প্রায় 1 কোটির মতো আমাদের আদিবাসী জনগণ আছে। কাজে এই বিষয়েও আমাদের একটু ভেবে দেখতে হবে। তো যাই হোক, আরও অন্যান্য বক্তা আছে, ওনারা বলবেন। আমরা শুধু সিআরআই ডেটটা একটু আপনারা কিন্তু বলেন, সিআরআইটা ডেটটাই নজির করতে পারবো। আর মিলিয়ের ব্যাপারে ভালো রকম যে সাজেশনটা দিলেন সেটা আমরা অবশ্যই করবো। বৈদ্যনাথ বদলে যদি ওখানে আপনারা করতে পারেন, বড় মোবাইলের ওখান থেকে করলে ভালো হবে। আর আমি বেশি কিছু বলছি না, কারণ আমাদের এখানে যারা ইলেকশন কন্টেস্ট করছে সেটা তো কেস করতেই হবে। ওরা আগে ডোনেশনটা ফাইল করুক, তারপরেই আমরা সেটা কেস করবো, পোস্টারিং করবো, সব কিছু করবো। যাই হোক, আজকে আমি এই বলে